প্রতিদিনের মতো আজ ভোটযুদ্ধ 2019 এই অনুষ্ঠানে আমাদের অতিথি একেবারেই এই নির্বাচনের তাজা তরুণ প্রজন্ম। খুব ছোটবেলা থেকেই আমরা সবাই একটা কথা শুনে আসছি, ছাত্রদল, ছাত্র। এই ছাত্ররাই নাকি পারে পৃথিবীকে বদলে দিতে, এরাই পারে নতুন সমাজ করতে। আর ছাত্রদের বুকেই আছে সেই সাহস, যেই সাহস অনেক কিছুকে ভেঙে চুরে একদম নতুনের দিকে এই সমাজকে, এই দেশকে, এই বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে। সেই বিশ্বাস ব্যক্তিগত স্তরে আমি নিজেও করি। ছাত্রদের মধ্যে এমন একটা প্রাণ থাকে যে প্রাণ অনেক সময় রাজনীতির বাধ্যবাধকতাকে অনেকটাই দূরে সরিয়ে দেয়। ছাত্ররাই পারে রাজনৈতিক সৌজন্যতা ফিরিয়ে আনতে, ছাত্ররাই পারে একদম হিংসাহীন একটি সমাজ তৈরি করতে। যখন দেশ জুড়ে নির্বাচন চলছে, প্রথম দফার নির্বাচন হয়ে গেছে, আগামীকাল আরেক দফার নির্বাচন, 3টি কেন্দ্রের নির্বাচন। এই রকম একটা সময়ে সমস্ত দেশ জুড়ে যখন রাজনৈতিক উত্তাপের গনগনে আগুন, তখন আমরা আজ বাংলা আমরা বিশ্বাস করি এই ছাত্ররাই পারে রাজনৈতিক উত্তাপকে সরিয়ে রেখেও রাজনৈতিক শীতলতায় নির্বাচন করতে। এই নির্বাচনে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য এবং অনেকটাই বেশি গুরুদায়িত্ব তাদের কাঁধে। সেই কারণে আজ আমরা আমাদের স্টুডিও 3টি ছাত্র সংগঠনের 3 জনকে নিয়ে উপস্থিত হয়েছি। একদম আমার বাঁদিকে আছে তৃণমূল ছাত্র পরিষদের হুগলি জেলার সম্পাদিকাও বললে হয়তো ভালো হয়, সম্পাদক বা সম্পাদিকা যেভাবে দেখবেন, প্রিয়াঙ্কা অধিকারী। প্রথমে তোমাকে স্টুডিওয়ে স্বাগত। তোমাদের সবাই, তোমরা যেহেতু ছাত্র, সবাইকে আমি তুমি দিয়ে শুরু করছি। আমার ডান দিকে আছে এসএফআই এর হুগলি জেলার সভানেত্রী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নবনীতা চ্যাটার্জি চক্রবর্তী এবং এবিভিপির সুজিত কর্মকার। তোমাকেও স্বাগত। আমরা প্রথমেই যে বিষয়ে যাব, এই যে নির্বাচন চলছে তাতে ছাত্রদের বা ছাত্র সংগঠনগুলি কি ভূমিকা পালন করছে। প্রথমে যাব প্রিয়াঙ্কার কাছে। এই নির্বাচনে তোমরা এখন পর্যন্ত, তোমরা ছাত্ররা বা হুগলি জেলার, তুমি তো সম্পাদক, তোমার দায়িত্ব তো শুধু তোমার কেন্দ্রে নয়, হুগলি জেলার 3টি লোকসভা কেন্দ্রেই তোমার উপর দায়িত্ব থাকা উচিত বা নিশ্চিতভাবেই আছে। তোমাদের এই ছাত্র সংগঠনের এই নির্বাচনে তোমরা কি ভূমিকা পালন করছো? দেখুন, ছাত্রছাত্রী যারা আমাদের আছে, মানে আমাদের ছাত্রছাত্রী বলাটা খুব ভুল কথা বলা হবে। ছাত্রছাত্রী মানে আপামর ছাত্রছাত্রী যারা কন্যাশ্রী পেয়েছে, যারা সবুজ সাথী পেয়েছে, যারা আমাদের মানে আমাদের সরকার মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রীর দ্বারা যারা উপকৃত হয়েছে, এবং মুখ্যমন্ত্রী যখন কন্যাশ্রী দিচ্ছেন বা সবুজ সাথী দিচ্ছেন বা যেই উপকারগুলো করছেন, তখন কিন্তু উনি বলে দিচ্ছেন না যে এটা তৃণমূলের ছেলে বা মেয়েরাই পাবে, অন্য কোনো দলের ছেলেমেয়েরা পাবে না। তো আমরা মনে করি যখন একটা ছেলে বা মেয়ে, তার 18 বছর বয়স হচ্ছে, তার সে কলেজে পড়ছে, তার নিজের বোঝার ক্ষমতা হচ্ছে এবং সে যেই উপকারগুলো করছে আগামী দিনে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী যেই প্রকল্পগুলো করছেন তাদের জন্য, আমার মনে হয় তাদের প্রত্যেকেরই জানা আছে কি আগামী দিনে কি হতে চলেছে এবং তাদের জন্য কারা ভাবেন বা কে ভাবেন। তো সেই জন্য নতুন করে আমাদেরকে কিছু বলতে হয় না, তবুও আমাদের যেটুকু দায়িত্ব থেকে থাকে সেটা হচ্ছে আমরা যেই প্রকল্পগুলো, মুখ্যমন্ত্রীর যেই প্রকল্পগুলো, সেইগুলোকে আমরা বিশ্বাস করি নেগেটিভিটি থেকে, মানে আমরা অন্য দলের অপপ্রচার করার থেকে আমরা নিজের দলের যেই প্রচার, যেই পজিটিভ দিকগুলো, সেইগুলো আমরা তুলে ধরছি ছাত্রছাত্রীদের মাঝখানে, এবং তারা নতুন যারা ভোটার তারা উদ্বুদ্ধ হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাজেই তারা উদ্বুদ্ধ হচ্ছে, নতুন করে তাদের বলার কিছুই নেই। আমি আগেও বললাম, সেই অর্থে মুখ্যমন্ত্রী যে সমস্ত পরিকল্পনা যেগুলো করছেন সেগুলোকে তোমরা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছ, এটাই তোমরা মূলত অংশগ্রহণ করছো। প্রিয়াঙ্কা, আরো ভালো করে বলি, যে পোস্ট হোল্ড করছে সেটা যে তৃণমূল ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রী যা যা পরিকল্পনা গ্রহণ করেছেন বিগত দিনগুলিতে, সেগুলি মানুষের সামনে তুলে ধরছেন। এটাই ছাত্ররা
তাদের এজেন্ডা ভোটে এইভাবেই তারা মানুষের কাছে যাচ্ছে। নবনীতা, তোমাকে তো আবার হুগলি জেলার পাশাপাশি তুমি কেন্দ্রীয় কমিটির সদস্য, মানে ভারতবর্ষের রাজনীতিটা তোমার বোঝা উচিত এবং আশা করি তুমি সেটা বোঝো। তোমাকে কাজের প্রয়োজনে, তোমার সংগঠনের প্রয়োজনে নিশ্চিতভাবেই বিভিন্ন রাজ্যেও যেতে হবে। যদিও আমরা সমস্ত দেশের পরিস্থিতিতে পরে আসবো, এই মুহূর্তে হুগলি জেলার মধ্যেই আলোচনাটা করতে চাইছি। তোমরা কিভাবে প্রচারের বা কি করছো, এসএফআই কি করছে ভোটের জন্য? আমরা হুগলি জেলা থেকে, মানে হুগলি জেলার এসএফআই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই লোকসভা ভোটের আগে ছাত্রদেরকে মানে সামনে দাঁড়িয়ে, আমরা ছাত্রছাত্রীরা তো প্রত্যেক দিন যে আমাদের কেন্দ্রের সরকারটা এবং রাজ্যের সরকারটা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রত্যেক দিনের যে লড়াইটা আমরা প্রতিদিন রাস্তায় নেমে করি, এটা আপনারা সবাই জানেন। তো বর্তমান সময়ে গোটা শিক্ষা ব্যবস্থাটা জুড়ে, শিক্ষা ব্যবস্থার যে হাল, শিক্ষার ওপর আক্রমণ, গণতন্ত্রের ওপর আক্রমণ এবং দেশের ওপর আক্রমণ, এই তিনটে ইস্যুকে নিয়ে, মানে সেভ এডুকেশন, সেভ ডেমোক্রেসি এবং সেভ নেশন, এই তিনটে ইস্যুকে নিয়ে আমরা দিল্লি মার্চ করেছি। আপনারা দেখেছেন, আপনারা হয়তো জানেন। মিডিয়া যদিও আমাদের খবর খুব কম দেখায়, খুব কম সম্প্রচারিত হয়, তা যাই হোক, তো সেই বিষয়টাকে নিয়ে মানে শিক্ষা ব্যবস্থার ওপর যে প্রতিনিয়ত আক্রমণ, মানে আমরা 2018 সালে কলেজগুলোতে ভর্তি হওয়ার সময় দেখেছি কলেজের ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হওয়ার সময় কিভাবে তোলাবাজির নামে একটা চরম দুর্নীতি চলেছে। তো সেটার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বোঝানো, সাধারণ যে নতুন ছাত্রছাত্রীরা আসছে, সেই নতুন ভোটার যারা, সেই নতুন ভোটারদেরকে সমস্তটা বোঝানো, এবং সর্বোপরি দেশের মধ্যেও শিক্ষার যে একটা আক্রমণ, এই যে সিবিসিএস তুলে দেওয়া, সিবিসিএস এর কোনো পরিকাঠামো আমাদের রাজ্যের মধ্যে নেই। তারপরে বলুন জিও ইউনিভার্সিটি তৈরি করা, জিও ইউনিভার্সিটির আদবে কোনো পরিকাঠামো নেই, জিও ইউনিভার্সিটির কোনো শিক্ষক নেই, তবু একটা ডিগ্রি সার্টিফিকেট তাদের দিয়ে দেওয়া হচ্ছে, মানে পড়াশোনার পরিকাঠামো না থাকা সত্ত্বেও। এদের বিরুদ্ধে যে আন্দোলনটা এবং নতুন ছাত্রছাত্রী, নতুন ভোটারদের আমরা এগুলোকে ইনফ্লুয়েন্স করতে পারছি, এবং সাধারণ ছাত্রছাত্রী যারা তারাও আমাদের সাথে এ ব্যাপারে কথা বলছেন, এবং এ ব্যাপারে লিফলেট, মিছিল এবং ছোট ছোট পথনাটিকা, এই ইস্যুগুলোর মধ্যে দিয়ে সেভ এডুকেশন, সেভ নেশন এবং সেভ ডেমোক্রেসির ওপর ছোট ছোট পথনাটিকা এবং গান, মানে অন্যান্য দলের দেখেছি কিছু কিছু দলের যে তারা হয়তো অস্ত্রটাকে ব্যবহার করে প্রচারের জন্য, আমরা অস্ত্রটাকে ব্যবহার করি না। আমাদের সংগঠনের মূল অস্ত্র হলো হারমোনিকা আর গিটার এবং বই খাতা। আমরা বই খাতা পেন্সিল নিয়ে এর আগেও অনেক লড়াই আন্দোলন করেছি, এবং বর্তমান সময় ভোটের প্রচারের জন্য, এই নির্বাচনটাকে কাজে লাগিয়ে নির্বাচনের প্রচারের জন্য আমরা রাস্তায় এইভাবেই আছি, মানে প্রত্যেকদিন প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, তোমরা মূলত যারা নতুন ভোটার এবং স্টুডেন্ট লাইফটা লিড করে তাদেরকে তোমাদের মতামত বোঝানোর দায়িত্বটা নিয়েছে। একদম একদম, এই তো তোমার মূল বক্তব্য। সুজিত, নবনীতা এইমাত্র একটি কথা বলছিল যে কেন্দ্রে যে সরকারটি চলছে আর রাজ্যে যে সরকারটি চলছে, এরা দুজনেই নাকি শিক্ষার জন্য কিচ্ছু করছে না, শিক্ষাটা একেবারেই রসাতলা যেতে বসেছে আর কি। তো এই নির্বাচনে তোমরা এবিভিপি, তোমাদের কাছে এই নির্বাচনটা কি এবং তোমরা নির্বাচনের জন্য কি করছো? প্রথমেই বলে রাখি, আপনাদের স্টুডিওতে এর আগেও আমাদের হুগলি জেলা প্রমুখ হারাধন সামন্ত মহাশয় এসেছেন, আমাদের এবিভিপির কি এজেন্ডা সেগুলো সব তুলে ধরেছেন, আমরা কি কাজ করি না করি, কিভাবে নির্বাচনকে আমরা অংশগ্রহণ করি, সব বলেছেন। তবু আমি একবার বলে রাখি, আমাদের মূল কাজ হচ্ছে কোনো প্রার্থীকে বা কোনো দলকে সাপোর্ট করা নয়। আমাদের কাজ হলো জনজাগরণ সৃষ্টি করা, প্রত্যেকটা ডোর টু ডোর যাওয়া, হার্ট টু হার্ট যাওয়া, ফেস টু ফেস যাওয়া, গিয়ে বোঝানো যে নো টু নোটাতে ভোট দেবেন না, 100% ভোট দান করুন, সকাল সকাল গিয়ে ভোট দান করুন, আর এমন একটা সরকারকে আনুন, এমন একটা প্রার্থীকে ভোট দিন, সেই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করছে সেই দল যেন দেশকে যেন সুরক্ষিত রাখে, বহিঃশত্রুর আক্রমণকে যেন প্রতিহত করতে পারে খুব শীঘ্র, আর খুব তাড়াতাড়ি যেন রিটেলিয়েট করতে পারে। আর একটা বিষয় হলো, যারা আমরা দেখি আমাদের রাজ্যে অসংখ্য এসএসসি ছাত্রছাত্রীরা যেভাবে অনশন করছে, এইগুলো ঠিক পরিবর্তনের জন্য। আবার দেখবেন যে অনুপ্রবেশকারীদের প্রতিহত করার জন্য। আবার দেখবেন যে কলেজে বিভিন্ন রকমের যে নির্বাচন হচ্ছে না, আবার দেখবেন যে কলেজে ভর্তি হওয়ার সময় যে অসংখ্য তোলাবাজি, প্রত্যেকটা কলেজে প্রতিদিন দেখবেন কোথাও না কোথাও মারপিট লেগেই আছে, বোমাবাজি লেগেই আছে, যেখানে কলম চালানোর থেকে বেশি বোমাবাজি চলে। তো এইগুলোর জন্য আমরা প্রতিটা হার্ট টু হার্ট, ডোর টু ডোর যে আমরা প্রচারটা করছি। ভোট কাউকে দিতে বলছো না? ভোট কাউকে আমরা কোনো দলকে আমরা রিপ্রেজেন্ট করতে বলছি না। আমরা কখনোই বলি না যে বিজেপিকে ভোট দিন, কি কংগ্রেসকে ভোট দিন, সিপিএমকে ভোট দিন, কি তৃণমূলকে ভোট দিন, আমরা কখনোই বলি না। সেই লোকেদের যেটা পছন্দ, যে প্রার্থীকে পছন্দ, সেই প্রার্থীকে আমরা ভোটটা দিতে বলি। একদম। প্রিয়াঙ্কা, মূলত দুজনেরই যা অভিযোগ, কলেজে ভর্তির সময় ব্যাপক তোলাবাজি হচ্ছে,
রাজ্যে শিক্ষার পরিকাঠামো বলতে কিচ্ছু নেই। তুমি কি বলছো? আমি এই ক্ষেত্রে বলে রাখি, আমার আরেকজন যিনি আছেন এসএফআই এর, তিনি বললেন পরিকাঠামো বলতে কিছু নেই। তাদের মুখে পরিকাঠামো কথাটা শুনতে ভীষণ বেমানান লাগে, যারা প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যম মানে ইংরেজিটা তুলে দিলেন, যারা এই রাজ্যে কম্পিউটার আসতে দেয়নি, তো তাদের মুখে পড়াশোনা এবং শিক্ষা অগ্রগতি এইগুলো মানে শুনতে খুব খারাপ লাগে। আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, ওনাকে আমি ওনার জায়গায় সম্মানের সাথে মানে সম্মান জানিয়ে আমি বলছি, উনি নিজে সাম্যবাদের কথা বলেছেন, উনি নিজে বলেছেন যে ইংরেজি মাধ্যম তুলে দিয়ে আমরা বাংলায় শিক্ষা নেব, কিন্তু উনার যে ছেলে উনি পুঁজিবাদী, এবং শুধু পুঁজিবাদী নয়, উনি ইংলিশ মিডিয়ামে, আমরা জানি উনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন, সেখান থেকে মুখে অনেক কিছুই বলা যায়, কিন্তু সেটা কাজে করাটা তখনই আমি কাজে বুঝতে পারবো যখন আমার বাড়ির ছেলেটাকে বা বাড়ির মেয়েটাকেও আমি ব্যাগ কাঁধে আমি বাংলা মিডিয়ামে পড়তে পাঠাচ্ছি। আমি বড় বড় কথা বলছি স্টেজে উঠে, কিন্তু আমার বাড়ির ছেলে মেয়ে বিদেশে গিয়ে পড়ছে, আমার বাড়ির ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে, সেটা সাম্যবাদ হয় না। আর এবিভিপির কথা বলি, যারা শিক্ষক নিগ্রহ করে, যারা শিক্ষকদের কিছুদিন আমরা আগে দেখতে পেয়েছি শিক্ষকদের মুখে কালি লেপে তারা বের হয়, তারা আবার বলছে শিক্ষক নিগ্রহের কথা। সত্যি এগুলো শোনার পর মনে হয় যে আমরা যেখানে আছি, যারা নিজেরাই কাজগুলো করছে, দিনের পর দিন করে যাচ্ছে, তারা আজকে আঙুল তুলছে। আজকে আমি বলি, আমার কথাটা শেষ করতে দাও। আজকে এসএফআই থেকে এবিভিপি থেকে ই মনোনয়নের কথা বলা হচ্ছে। ই মনোনয়ন আজকে যখন এসএফআই 34 বছর ছিলেন, উনারাও কিন্তু ই মনোনয়ন করতে পারতেন, কিন্তু উনারা কিন্তু করেননি। আজকে এই সরকার, ঠিক আছে, আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই দাবিটা মেনেও আমাদের ই মনোনয়নের ব্যবস্থা করলেন। উনারা অনলাইন ভর্তির কথা বললেন, অনলাইন ভর্তিরও ব্যবস্থা করলেন। তারপরেও যদি উনারা বলেন যে রাজ্যে শিক্ষার পরিস্থিতি নেই, রাজ্যের শিক্ষার পরিস্থিতি অচল হয়ে যাচ্ছে, দেখুন নিন্দুকেরা তো নিন্দা করবেই, সেটা নিয়ে তো ভাবার সাধারণ মানুষ তো দেখতে পেয়েছে, সাধারণ মানুষ আপনারা কালী ছড়াছড়ি অনেক কথা বললেন, আমরা বেশি দূর যাবো না। হুগলির উইমেন্স কলেজ আপনারাই দেখিয়েছিলেন, আপনাদের চ্যানেলে দেখানো হয়েছিল কিভাবে সেখানে যে প্রিন্সিপাল ছিলেন তাকে কিভাবে ঘেরাও করা হয়েছিল, কিভাবে তাকে হেনস্থা করা হয়েছিল। তো এই কথা আপনি বলেন কি করে? হ্যাঁ নিশ্চয়ই, সাধারণ যে স্টুডেন্টরা ছিল, সাধারণ যে ছাত্রীরা ছিল, একদমই তাই, সাধারণ ছাত্রীরাও এটা ফেস করেছে। সাধারণ ছাত্রীরা, দেখুন সাধারণ ছাত্রীরা হুগলি উমেন্স কলেজে কি হয়েছে না হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। হুগলি উমেন্স কলেজে মেন যে এই অশান্তির কাণ্ডারি, সেটাও আপনাদের দলেরই একজন, মানে আপনাদের মূল স্রোতেরই একজন লোক, বিনয় কোঙারের পুত্রবধূ শ্যামলীনা কোঙার গোস্বামী। উনি যে মূল ব্যাপারটা খেলাচ্ছেন, আপনাদের যে ডিবেট রাজনীতি, মানে আলাদা করে দেওয়া, প্রিন্সিপালের থেকে স্টুডেন্ট ইউনিয়নকে বলতে দাও, প্রিন্সিপাল থেকে স্টুডেন্টকে আলাদা করা, সেটা যে উনি ভেতর থেকে খেলাটা খেলছেন, এবং সেটা পরবর্তীকালে এটা শিক্ষামন্ত্রীর কাছে গেছে, শিক্ষামন্ত্রী ব্যাপারটাকে নিয়ে দেখছেন। আশা করি পুলিশ আছেন, এসডিও স্যার আছেন, আমাদের এসডিও স্যার অ্যাডমিনিস্ট্রেটর, আশা করি আগামী দিনে যখন তথ্যটা বেরোবে দেখবে আঙুলটা তোমাদের দিকেই উঠছে। এবং মানে ওই কলেজের যে প্রিন্সিপালদেরও রাস্তায় বসে যেতে হলো, মানে এইরকম তো আগে কোনোদিন আমরা দেখিনি। এরকম 34 বছরের শাসন হয়েছে, 34 বছর কথাটা অনেকবার একদমই তাই। এবং সব থেকে বড় কথা, কলেজের যে অধ্যাপিকারা রাস্তায় বসে আছেন, মানে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। ওখানে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ, তিনি অভিযোগ করছেন ছাত্র পরিষদ ছিল না। উনি এটাও কিন্তু বলেছেন পাশাপাশি যে এখন তৃণমূল ছাত্র পরিষদের কোনো সংগঠন আমাদের কলেজে নেই, যেহেতু ভোট হয়নি। তুমি কিন্তু পুরোটা শুনলে এটাও শুনে রাখবে যে তৃণমূল ছাত্র পরিষদের কোনো সংগঠন আমাদের এখানে নেই, এটাও বলেছেন। ওখানে তৃণমূল ছাত্র সংগঠনের কোনো এখন ব্যর্থতা, যে ভোট যে হয়নি সেটা কাদের ব্যর্থতা আপনি বলেন? 2016 থেকে একটা ভোট করানো হলো না, কেন করানো হলো না? ভোট করানো হবে, এই লোকসভায় ভোটটা করানো, 2026 ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেক বছর হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার যে ছাত্র সংসদ নির্বাচনটা প্রত্যেক বছর বহিরাগত ঢুকিয়ে দিচ্ছে। শিক্ষামন্ত্রী এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন, ভোট হবে, এবারও ভোট হবে, লোকসভা ভোটের পরই নতুন নবাগত স্টুডেন্টরা আসবে। নিশ্চয়ই ভোট হবে, এবং স্বচ্ছভাবে ই মনোনয়নের দ্বারাই ভোট হবে, সেটা আমরা আশা করি। যেটা আপনাদের সরকার বা আগে আমাদের 34 বছর যে সরকার ছিলেন সেই সরকার ই মনোনয়ন করতে পারেনি, কিন্তু আমাদের ই মনোনয়নের দ্বারাও ভোট হবে, এবং তোমরাও সেখানে নমিনেশন জমা দিতে পারবে। আমরা যেমন দেখেছি তৃণমূল ছাত্র পরিষদ যখন নমিনেশন জমা দিতে গেল, তোমরাই ছিঁড়ে
পদ্ধতিতে নমিনেশন জমা দেওয়া, কিন্তু এখন আমরা আমরা পঞ্চায়েত আশা ভোট করি যাইনি, আমরা আশা পঞ্চায়েত করি ভোট কলেজে একটা ঘটনা নিশ্চিতভাবেই এর আগেও আমরা আমাদের টিভিতে এবং আমাদের বিভিন্ন মাধ্যমে দেখিয়েছি, কিন্তু আমরা যে প্রসঙ্গে আবার ফিরে আসতে চাইছি, নির্বাচন 2019 ছাত্রদের ভূমিকা বারবার যেটা উঠে আসছে যে তৃণমূল ছাত্র পরিষদ বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলিকে নিয়ে মানুষের কাছে যাচ্ছেন। এসএফআই বলছে তারা তৃণমূল সরকার এবং কেন্দ্র সরকারের যে ব্যর্থতাগুলি, যেগুলির জন্য ছাত্ররা প্রতিদিন অসুবিধায় পড়ছে, সেগুলিকে নিয়ে সামনে যাচ্ছে। এবিভিপি বলছে তারা এই দুটো কোনোটাই করছে না, তারা বলছে যে সঠিক মানুষকে নির্বাচন করো, যে ভালোভাবে দেশ চালাবে, অনুপ্রবেশকারীদের ঠেকাবে এবং দেশের শিক্ষার মানকে উন্নতি করবে, তাকে নির্বাচন করো, তাকে ভোট দিতে। কিন্তু মূল বিষয় ছাত্রদের হচ্ছে পড়াশোনা। এ রাজ্যের পড়াশোনার পরিকাঠামো এটা কতটা সঠিক, বা এই নির্বাচনে পড়াশোনার পরিকাঠামো সার্থকতা বা ব্যর্থতা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? প্রিয়াঙ্কা, তুমি কি মনে করো? দেখুন, এ রাজ্যের পড়াশোনা আমি একটু আগে আপনাকে বললাম, আমাদের 34 বছর সিপিএম শাসন ছিলেন, মানে ওনারা শাসন করেছিলেন 34 বছর। সেই সময় পড়াশোনার যে পরিকাঠামো তৈরি হয়েছিল, প্রথমেই আপনাকে বললাম যে কম্পিউটার ঢুকতে না দেওয়া এবং মানে প্রাথমিক স্তর থেকে ইংরাজি তুলে দেওয়া, এটা তো নিশ্চিতভাবে তোমাদের সরকার কি কি করেছে আমি বলছি, এটা তো নিশ্চিতভাবে আমাদের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের নতুন সরকার, নতুনই বলতে পারি, 34 বছরের তুলনায় নতুন বলতে পারি, সেই পরিকাঠামোটাকে আস্তে আস্তে রিপেয়ার করে, আগে ভাঙা জায়গাটাকে আমাদের রিপেয়ার করতে হবে, তারপর সেখানে চুনকাম করে নতুন করে করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের রিপেয়ার করতেই এতটা সরকার এতটা খোকলা করে গেছে, আমাদের সংস্কৃতিটাকে এতটা খোকলা করে গেছে, আমাদের পড়াশোনার শিক্ষার মানটাকে, সেটাকে রিপেয়ার করে নতুন ভাবে তৈরি করা। আমি আজকে বলবো নতুন নতুন যে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, নতুন নতুন কলেজ তৈরি হচ্ছে, এবং সেখানে যে স্টুডেন্টরা চান্স পাচ্ছে, আগেকার তো স্টুডেন্টরা চান্সই পেত না। প্রথম কথা, দিদি বা দাদার হাত ধরে পা ধরে না গেলে সেখানে চান্স পেত না। তারপর যে চান্স পাচ্ছে, সেই শিক্ষার পরিকাঠামো আজকের দিনে দাঁড়িয়ে বলছি পশ্চিমবঙ্গে শিক্ষার হার অনেকাংশে বেড়েছে। তোমরা কি মনে করছো? প্রথম কথা বলি, মানে প্রিয়াঙ্কা যে কথাটা বললো সেই কথাটা ধরেই আসছি, দিদি বা দাদার হাত ধরে, মানে কথাটা খুব কানে লাগলো তাই বলছি। মানে এখন তো কলেজের সামনে গেলে প্রত্যেক দিন দেখতে পাওয়া যায়, যদি ভর্তি হওয়ার সময় আমরা গিয়ে দাঁড়াই দেখতে পাবো দিদি বা দাদারা, মানে দেখো আমরা দেওয়া হয় হোটেলে, যেমন প্রত্যেকটা সাবজেক্টের সাথে 45,000 টাকা, ইংলিশ অনার্স 75,000 টাকা। দেখেছি নাকি আমরা এরকম এরকম গিয়ে তারা ফিলোসফি অনার্সের জন্য লাগবে তোমার 35,000 টাকা, তোমার নাম উঠলে, মানে আমরা এসএফআই যে দাবিটা করে এসেছি যে মেধার ভিত্তিতে ভর্তি, সেই মেধার ভিত্তিতে। আচ্ছা, আমি নিজে এসএফআই ভর্তি হয়েছি, কিভাবে ভর্তি হয়েছি না ভর্তি হয়েছি মুখটা নাই বা খুললাম। এসএফআই মেধার ভিত্তিতে ভর্তি হয়েছে, মানে এইটা যদি অন্ধ মানুষকেও বলো সেও বিশ্বাস করবে না। এসএফআই মেধার ভিত্তিতে ভর্তি করতো। এসএফআই প্রত্যেকটা কলেজে যদি খোঁজ নিয়ে দেখে, মানে সাধারণ মানুষ যদি, এখন তুমি সেই দলের একজন কিভাবে ভর্তি করছে, কে কতটা অ্যাকশন করতে পারে, মানে সাধারণ মানুষ বলছে, আমরা কিছু বলছি না। সাধারণ দেখো, তুমি হয়তো জানো, তুমি উত্তরপাড়া কলেজের কেসটা জানো, দুজন বহিরাগত টাকা তুলছিল, হাতে হাতে ধরা পড়েছে, তারা বিজেপির সদস্য। তুমি জানো কথাটা, তারা বিজেপির সদস্য। উত্তরপাড়া প্যারিমোহন কলেজে দুটো ছেলে বহিরাগত টাকা তুলছিল, হাতে না হাতে ধরা পড়েছে, তাদেরকে পুলিশ বাইরে থেকে টাকা তোলাচ্ছ, মানে স্বচ্ছভাবে স্বচ্ছভাবে ঢুকতে পারছো না, আমরা তো দূরের কথা, আমরা কিভাবে ঢুকবো তাহলে? তোমরা কিভাবে ঢুকবে সে উমেন্স কলেজের যখন কথা বললে উমেন্স কলেজ দিয়েই বলি, উমেন্স কলেজের পেছনে একটা মহিলা হস্টেল আছে। রাখির দিন তোমাদের দাদারা, এবিভিপির দাদারা গেল মহিলা হস্টেলে তুমি ওয়েবসাইট খুলে দেখো, দাদারা গেল বোনদের রাখি পড়াতে, তবে আমরা জানলাম বোনরা রাখি
এবিপি আনন্দ দেখে নিও, এবিপি আনন্দটা দেখে নিও। একটা নাম বলুন না, নাম মনে রাখিনি আমি, তোমাদের নাম মনে রাখার প্রয়োজনও নেই আমাদের। একেবারে ছাত্র রাজনীতিতে এই মুহূর্তে নানান বিতর্ক, কোথাও উঠে আসছে যে বিজেপির লোকেরা নাকি কলেজে গিয়ে টাকা তুলছে, তাদের ধরা পড়ছে, আবার কোথাও বলছে কলেজের গেটে ছাত্ররা নাকি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটাই কি ছাত্র রাজনীতিতে হওয়া উচিত? ছাত্ররা কেমন পৃথিবী দেখতে চায়? এই নির্বাচনে ছাত্রদের কাছে স্বপ্নটা কি? তিনটি যে দল আছে এদের কাছে নিশ্চিতভাবেই একটা অ্যাম্বিশন আছে, একটা লক্ষ্য আছে। প্রথম লক্ষ্য, একটি ছাত্র পড়াশোনা শেষ করে তার কর্মজীবনে প্রবেশ করবে। ছাত্র রাজনীতিতে ছাত্রদের পড়াশোনার পাশাপাশি তাদের কর্মসংস্থান নিয়েও ছাত্র সংগঠনগুলিকে ভাবতে হবে। ঠিক এই জায়গাতে প্রিয়াঙ্কা, তোমাদের অবস্থান কি? দেখুন, কর্মসংস্থান যদি বলেন, আজকে বিশ্বাস করেন ছাত্র বা ছাত্রী পড়াশোনা শেষে তার একটা কর্মজীবন, অবশ্যই। আজকে আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, আমি আজিম প্রেমজি ইউনিভার্সিটি একটা সমীক্ষা করেছে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে নোটবন্দির পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নোটবন্দি করলেন তার কোনো কারণ ছাড়া আমরা এখনো পর্যন্ত ব্ল্যাক মানি চোখে দেখতে পেলাম না, বা ব্ল্যাক মানি ফিরেও এলো না। যাই হোক, তিনি মনে করেছেন যে নোটবন্দি করতে হবে দেশে, উনি নোটবন্দি করেছেন। তো এই আজিম প্রেমজি ইউনিভার্সিটি নোটবন্দির পর 50 লক্ষ মানুষ ভারতবর্ষে তাদের কাজ হারিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন ভারতবর্ষে যে হাল, কাজের যে হাল, কর্মসংস্থানের যে হাল, পশ্চিমবঙ্গ সেই দিক থেকে অনেক এগিয়ে আছে। এই 10 বছরে পশ্চিমবঙ্গ যেভাবে কর্মসংস্থান, আপনি জানেন হয়তো, আমাদের আগের সরকারের পর, আমাদের তৃণমূল সরকার আসার পর 40% কাজের হার আমাদের কিন্তু বেড়েছে পশ্চিমবঙ্গে। তো সেক্ষেত্রে আমি দেখুন, আমি একটা কথা বলি, ওর কথার উত্তর দিয়েই বলি। আজকে তোমরা বলছো যে কর্মসংস্থান দরকার, এসএসসি দরকার, টেট দরকার, অবশ্যই দরকার। আমরাও মনে করি এখানে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার জন্য কর্মসংস্থান দরকার। কিন্তু এই তোমরাই একটা পরীক্ষার পর পেছনে গিয়ে কেসটা ঠুকে দিচ্ছ। কিভাবে আমরা কিভাবে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী রিক্রুট করতে পারবে? কেসটা ঠুকে দিচ্ছ। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস হয়ে গেলে কেস ঠুকতেই হবে, বলছি তোমাকে। তোমরা দেখাচ্ছ তোমরা ছাত্রছাত্রীদের সাথে আছো, তোমরা দেখাচ্ছ তোমরা ইউথের সাথে আছো, তোমরা দেখাচ্ছ তোমরা নতুন প্রজন্মের সাথে আছো। অ্যাকচুয়ালি তোমরা কিন্তু সাথে নেই, সেটা তোমাদের স্বীকার করতে হবে। আর তোমরা সাথে ছিলে না কোনোদিনই, সেই জন্যই তোমরা আজকে হেরেছো বা ভবিষ্যতেও হারবে। ভোট বাক্সে মানুষ তার জবাব দেবে। কিন্তু কথাটা হচ্ছে, আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে, আমাদের সরকার চেষ্টা করছে, নতুন কর্মসংস্থান দেওয়ার জন্য। আমাদের সরকার, আমাদের শিক্ষামন্ত্রী, যাতে সেই সব ছেলেমেয়েরা না চাকরি পায়। তোমরা দেখাচ্ছ তাদের সাথে আছো, শুধু তোমরা রাজনীতি আমি নাম করে বলেছি, পরেশ অধিকারী মেয়ে, ওয়েটিং লিস্টের নামই ছিল না। তারপর দিনে যেদিন জয়েন করলেন তারপর দিনে প্রথমে নাম, তাহলে কেন কেসটা হবে না আপনি বলেন? আমরা আসবো যেটা বিষয়, যে প্রিয়াঙ্কার দাবি সারা দেশে কর্মসংস্থান তুলনামূলকভাবে প্রতিদিন কমছে। সেই তুলনায় বাংলাতে 40% কর্মসংস্থান বেড়েছে। এসএসসি সহ বিভিন্ন যে নিয়োগগুলি বন্ধ আছে সেগুলি বিরোধীদের সৌজন্যে। তারা নাকি চাইছে না কর্মসংস্থান হোক, তারা একটার পর একটা মামলা দায়ের করে সরকারকে হেনস্থা করছে। এর ফলে রাজ্যে শিক্ষিত বেকার ছেলেরা টেট বা অন্যান্য পরীক্ষাতে নিয়োগ হতে পারছে না বা চাকরি পাচ্ছে না। এটা বিরোধীদের তৈরি করা সমস্যা, তাই তো? একদম। কি বলছো? একদমই সেটা নয়, কারণ আমরা এসএফআই একদম প্রথম থেকে দাবি করে আসছি যে সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই। যে ছেলে মেয়েটা শিক্ষাটা শেষ করবে, শিক্ষা শেষের পর তার কাজটা অবশ্যই দরকার, পায়ের তলায় মাটিটা শক্ত করা দরকার।
তো সেই মানে বর্তমান সময়টা এমনই একটা সময়ের মধ্যে এসে দাঁড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি মানে 97 সাল থেকে স্কুল সার্ভিস কমিশন যখন প্রথম শুরু হয়, 97 সাল থেকে প্রত্যেক বছর 2011 সাল অব্দি প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাটা হতো এবং প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া চলতো। এবং তারপর থেকে আপনি একটাবার দেখান যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটা চলেছে কিনা। স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটা আমরা কোনোদিন চলতেও দেখিনি। আর আমাদের 34 বছরের শাসনে এমন একজনকেও দেখাতে পারবে, এমন একজন শিক্ষক যে অনশন করে চাকরিটা পেয়েছে, কাউকে অনশন করতে হয়নি। আর আমরা দেখতে পাচ্ছি মানে কিছুদিন আগে অনশন করছেন চাকরি প্রার্থীরা, তারা থাকতে হয়েছে। আমরা তাদের কাছে গিয়ে পৌঁছে দিই, তাদের সাথে গিয়ে কথা বলেছি। ঘেউ ঘেউ করবেন না, দিয়ে দেওয়া হবে। আপনাদের সময় অনশন পর্যন্ত যাবে কেন? আপনাদের তো চাকরি হয়ে যেত, আমাদের সেই প্রার্থীগুলোকে চাকরি দেওয়া হবে, সেই প্রার্থীগুলোকে প্রসেসিং এর মধ্যে দিয়ে চলছে, সেই প্রার্থীগুলোকে চাকরি দেওয়া হবে। তারা রিটিনে চান্স পেয়েছে বা ওয়েটিং লিস্টে আছে, ওয়েটিং লিস্টে আছে। কিন্তু আপনাদের তো ভেতর থেকেও আপনাদের তো আপনাদের দল ছাড়া কারণ নামই থাকতো না, আপনাদের দল ছাড়া আপনাদের কারণ নামই থাকতো না, যার ফলে তারা কেন অনশনে বসবে সেটা আপনাদের দলের লোকজন দেখতে না। আপনারা যে কথাগুলো বলছেন ভিত্তিহীন কথা। আমাদের দলের বাইরের লোক পরীক্ষায় রিটিনে পাস করে, এখন তৃণমূল আমলে পাস করে, একটা প্রসেসিং চলছে। প্রত্যেকটা চাকরি পাওয়ার একটা টাইম লাগে, একটা প্রসেসিং চলছে, প্রসেসিং চলছে। মুখ্যমন্ত্রী যারা অনশন করছিলেন তাদের কাছে মুখ্যমন্ত্রী নিজে গেছেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ভোটের পর ব্যাপারটা দেখবেন। আর উনি যখন বলেছেন দেখবেন, তার মানে দেখবেন মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ আমাদের ছাত্র সমাজের আস্থা আছে। এবং বাংলার পড়াশোনা হারটাই জায়গায় চলে গেছে, বাংলার 34 ঠিক এরকম জায়গায় চলে গেছে। আচ্ছা তুমি বলো তো, তোমাদের নোটবন্দির পর আমাদের কি হলো? নোটবন্দি যারা মারা গেল লাইনে দাঁড়িয়ে, তারা কি হলো? আজকে 50 লক্ষ মানুষ কাজ হারিয়েছে, তাদের কি হলো? বলছি আপনি এমন একটা আমাকে পোস্টমর্টেম সিস্টেম দেখিয়ে দিন যেখানে যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, যেখানে পোস্টমর্টেমে সেই লাশটাকে ফেললি বলে যাবে নোটবন্দির লাইনে দাঁড়িয়ে মরেছে। আপনি আমাকে দেখিয়ে দিন তো সেই মেশিনটা দেখিয়ে দিন, যে মেশিনে সেই মরাটাকে ফেললি বলে যাবে এটা নোটবন্দির লাইনে দাঁড়িয়ে মরেছে। 3 লক্ষ ভুয়ো কোম্পানিকে বরখাস্ত করা হয়েছে, 20,000 মোদিজির ভাইরা ভাইদের বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই তো? একটা কথা বলছি, মোদিজির ভাইরা ভাইদের বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাঝেরহাট রয়্যালপুর যখন ভেঙে গেল তখন আপনাদের কি অভিযোগ? না এটা বাম আমলে হয়েছিল, ওই জন্য আমাদের কোনো দোষারোপ নেই। এরা কত সময় নোট নিয়েছিল ইউপিএ আমলে, তাহলে আমরা কি করে? আজকে যারা বিদেশ 15 দিন পর লুকআউট হলো, দেখুন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমাদের চৌকিদার উনি পাঠিয়ে দিলেন, আমাদের চৌকিদার থাকতে থাকতে উনি চলে গেলেন। আজকে নীরব মোদী সোনা নিয়ে ধরা পড়ে যাচ্ছেন, বলুন কি বলবেন এরপরে? প্রমাণ আছে, ওটা নোট প্রমাণ আছে, অবশ্যই আছে। আপনারা তো জোর করে পুলিশ পাঠিয়ে সেখান থেকে তুলে নিয়ে চলে এলেন। আপনাদের ওরকম মনে হয়? আমরা এত ছাত্রদের, আমার মনে হয় ছাত্রদের এই মুহূর্তে আমরা যে বিষয়ে আলোচনাতে বারবার ফিরে আসতে চাইছি, যে বিষয়ে আলোচনা করছিলাম, যে ছাত্র অবস্থা কাটিয়ে ওঠার পর কর্মসংস্থান একটি জরুরি বিষয়। এ রাজ্যে এই জায়গাটাতে তোমরা ঠিক কি ভাবছো? আমি এটা স্পেসিফিক এই প্রশ্নের উত্তর চাইছি। রাজ্যে বলছেন না দেশের ক্ষেত্রে? রাজ্যের কথা বলছি। রাজ্যের ক্ষেত্রে অবশ্যই, রাজ্যের ক্ষেত্রে প্রত্যেকটা আগে এসএসসি চাকরিগুলোকে ক্লিয়ার করা উচিত। এই যেরকম তা না হলে এই যে 2000 2500 যে সিভিক টিচার এগুলো বন্ধ করতে হবে। কারণ সিভিক টিচার তো নিয়োগ হয়নি, কথা তো হয়েছিল, একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই জায়গাটাতে আমি বলি এই জায়গাটাতে বোধহয় ছাত্রদের একটা বিষয় ক্লিয়ার থাকা দরকার। সিভিক টিচার নিয়োগ আর ট্রেনি টিচার নিয়োগ দুটি কিন্তু বিষয় এক নয়। যে ব্যাপার বিষয়টা সামনে এসেছিল যে একটা ছেলে বা মেয়ে পড়াশোনা শেষ করে কিছুদিনের জন্য ট্রেনিং পিরিয়ড হবে, তাদের একটা অনারিয়াম দেওয়া হবে। কিন্তু শিক্ষক নিয়োগ পার্মানেন্টলি ভাবে তাদের 2000 টাকা মাইনে দেওয়া হবে। প্রথমে যখন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল, সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা ঠিক সেম টু সেম কথা বলা হয়েছিল। কিন্তু এখন দেখুন তাদেরই এখন বলা হচ্ছে তাদের অবসরের পর 1 লাখ 1,000 টাকা দেওয়া হবে, কিন্তু সেটা তো চলে আসছে। আবার যখন এদেরকে করে দেওয়া হবে 2-4, মানে তোমরা বলতে চাইছো সিভিক পুলিশের মতনই সিভিক টিচারদের ব্যাপারটা হয়? একদমই হবে, কেন হবে না? এই রাজ্যে সবই সম্ভব। আচ্ছা সিভিক ভলান্টিয়ার নিয়ে যেটা আমার বলে দিচ্ছি, একটু মনে করিয়ে দিচ্ছি, সিভিক ভলান্টিয়ার নিয়ে কিন্তু কোর্টে কেসটা চলছিল। রাজ্য সরকার কিন্তু রায় পেয়েছে, রাজ্য সরকারের কবে হাঁটাবেন ওদেরকে? কবে বলুন?
আপনারা আজকে ভারতবর্ষে কি করেছেন বলুন? এক মিনিটে কজনের ইন্টারভিউ নিয়েছে সেটাকে বলুন তো আপনি আমাকে। আপনার কজন একটু ক্লিয়ার করে কি 1 মিনিটে বলো একবার। কোর্টে যখন বলা হয়েছিল যে ওরা একদিনে সবাইকে নিয়োগ করে দিয়েছে, কোর্ট একটা প্রশ্ন করেছিল যে 1 মিনিটে কটা ইন্টারভিউ নেওয়া যায় আপনি বলুন, 1 মিনিটে কটা ইন্টারভিউ নেওয়া যায়। আর আপনারা কোর্টে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা তো প্রত্যেক দিনই কেস করছে, মানে কোর্ট আর বাড়ি মনে হয় পাশাপাশি হলে ভালো হয়, প্রত্যেকদিন গিয়ে কেস করছে বিরোধীরা। তো যখন পুলিশ প্রশাসন সব তো আপনাদের মুখ্যমন্ত্রীর কথা। হ্যাঁ, পুলিশ প্রশাসন আমাদের কথা, সিবিআই আপনাদের কথা। সিবিআই আপনাদের তোতাপাকি, সিবিআই কারো তোতাপাকি নয়। পুলিশ যদি আপনাদের কথা, যদি পুলিশ প্রশাসন আমাদের কথা হয় তাহলে সিবিআই আপনাদের তোতাপাকি, সিবিআই আপনাদের তোতাপাকি। আর সিআইডি যে এর বাড়িতে আজকে যেখানে আপনাদের আজকে যেই তৃণমূলের উচ্ছিষ্টগুলো বিজেপিতে যাচ্ছে, তৃণমূলের উচ্ছিষ্টগুলো বিজেপিতে যাচ্ছে, তাদের পেছনে সিবিআই লাগা বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমার প্রশ্নের উত্তর দিন। আজকে মুকুল রায় যেখানে এত সারদা নারদা কেসে জড়িত ছিল, সে বিজেপিতে চলে গেল। আজকে বিজেপিতে চলে গেল, সাধু হয়ে গেল। তাহলে আজকে আপনারা তৃণমূলের উচ্ছিষ্ট গুলোকে নিচ্ছেন, আর তৃণমূলের উচ্ছিষ্ট গুলোকে না নিলে আপনারা আমি কি বলছি, আপনি যদি তৃণমূলের উচ্ছিষ্ট গুলো, তৃণমূলের বমি করাগুলোকে আপনারা যদি না নিতেন, তৃণমূলের বমি করাগুলোকে আপনারা যদি না নিতেন, তাহলে আপনারা ক্যান্ডিডেট দিতে পারবেন না। শিল্প কটা করে যুক্তিসঙ্গত প্রশ্ন, এই কর্মসংস্থানের প্রশ্নটা করলেন, এ রাজ্যের শিল্পের সম্ভাবনা কি, এই প্রশ্ন আপনাকে করছে সিঙ্গুর এসএফআই এর নেত্রী, আপনি কি বলবেন? দেখুন, শিল্পর ক্ষেত্রে যেই কথাটা আমি বলছি, শুধু শিল্প পশ্চিমবঙ্গে শিল্পের মন্দা এটা কিন্তু আপনি বলতে পারেন না। শুধু পুরো ভারতবর্ষ, আমি একদমই বলছি না, পুরো ভারতবর্ষের কথা বলছি না, পুরো পৃথিবীতে শিল্পের মন্দা চলছে, পৃথিবীতে শিল্পের মন্দা চলছে। সেই আমি বলছি যেখানে পুরো পৃথিবীতে শিল্পের মন্দা চলছে, যেখানে ভারতবর্ষে শিল্পের মন্দা চলছে, সেখানে পশ্চিমবঙ্গে শিল্পের মন্দা চলছে। আমি মানছি পশ্চিমবঙ্গে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শিল্প আনার জন্য তার যতটা করার, এবং শিল্প আগামী দিনে আপনারা দেখতে পাবেন। এই লোকসভা ভোটে আমরা আবার আসছি, আগামী দিনে এই লোকসভা ভোটে আবার আমরা আসছি বাংলায়, এবং আশা করি মোদিজি হয়তো আগামী প্রধানমন্ত্রী থাকবেন না। আপনারা দেখতে পারবেন, আপনাদের বাংলার আপনাদের তো পুরো বাংলায় ঢুকেছেন, ঠিক আছে, আপনারা বাংলা নিয়ে লড়ুন। আজকে আপনি বলুন না বাংলা, শিল্প প্রসঙ্গ, শিল্প করাটা মানে কি শুধু শিলান্যাস করে ছেড়ে দাও? আপনাদের মন্ত্রী তো বলেছে চপ শিল্প, আপনি একটু দেখে নেবেন। আপনাদের মন্ত্রী বলেছে চপ শিল্প, শুনি কি বলেছে, ভাষাটা একটু শুনি পরিষ্কার হবে। তো শিল্পের কথা বলছি, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তৈরি চপ শিল্প, শিল্পের কথা বলছি। শিল্প আগামী দিনে যখন আমাদের আবার লোকসভা ভোট 2019, আশা করি পশ্চিমবঙ্গে যা উন্নয়ন হয়েছে, এবং যেহেতু আমি এখানে তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসছি, সেই জন্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসে বলছি, মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য যেই প্রকল্পগুলো করেছেন, এবং পশ্চিমবঙ্গের আপামর জনগণের জন্য যেই প্রকল্পগুলো করেছেন, তার ফলে তারা যারা, এবং মুখ্যমন্ত্রী বোধহয় আমি একটা কথা তোমাকে ধরিয়ে দিই, উনি কিছুদিন আগেই বলেছিলেন যে এদেশে বর্তমানে ভারী শিল্প সেই অর্থে খুব বেশি হচ্ছে না, সেই কারণে ছোট ছোট অনুসারী শিল্প এবং কুটির শিল্পের উপর জোর, একদমই কুটির শিল্পের উপর জোর দিতে হবে। আগামী দিনে 2019-এর পর আমাদের যে লোকসভা ভোটে নির্বাচন হচ্ছে এবং হতে চলেছে, কালকেও আছে এক দফার নির্বাচন, তারপরে দেখবেন আমাদের বাংলায় শিল্প আসবে, এবং আমাদের বাংলা কৃষি প্রধান দেশ, আমরা কৃষির উপরও জোর দেব। আগামী দিনে কৃষি প্রধান যেহেতু দেশ, সেখানে কৃষিরও একটা একসময় বামেদের একটা সময় স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। একদমই তাই, একদমই তাই। তৃণমূল একই কথা বলছে। আজকে ন্যানোর জন্য এত কিছু করলো, ন্যানো তো বন্ধ হয়ে গেল। গুজরাটে কি ন্যানো সেইভাবে চলছে?
আজকে ন্যানো গাড়ি কটা দেখা যায়? আজকে সিঙ্গুরে যে ন্যানো করতে আমাদের আপনাদের প্রত্যেকটা শিল্প করার নামে যে শিলান্যাস চলছে সেই রকম এর আগে কোথাও দেখা গিয়েছিল নাকি? শিল্প করার নামে কটা শিল্পের কারখানার সামনে দিকে কেটেছেন উদ্বোধনের আবার এখানে আলুর দাম এত বড় কথা বলছি সেখানে লিখে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কাছে কৃষকরা আত্মহত্যা করে লিখে যাচ্ছে তার একটা প্রমাণ দিন। আপনাদের চাষিরা আত্মহত্যা করে লিখে যাচ্ছে, এটা কিন্তু নিউজ মানে সেই চাষি সুইসাইড নোটে লিখে গেছে যে মোদিকে একটা ভোটও দেবেন না, সেটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আপনারা ভিত্তিহীন অভিযোগ করছেন, তাই জন্য আপনাদের অভিযোগ কোনো আরামবাগের আমাদের এই চ্যানেলে দেখানো হয়েছে যে একজন চাষি আত্মহত্যা করেছে। কি কারণ? শুধু আরামবাগ আমি বলি যেখানে যে চাষি আত্মহত্যা করুক, একজন কৃষক যিনি ফসল ফলান, যিনি আমাদের বেঁচে থাকার প্রতি মুহূর্তে রসদটা জুগিয়ে যান, সেই কৃষক তৃণমূল বা সিপিএম বা বিজেপি নয়। কৃষক একজন কৃষকই যে প্রতি মুহূর্তে আমাদের পেটের খিদেটাকে মেটায়। সুতরাং এই কৃষক তৃণমূলের, এই কৃষক বিজেপির, এমনটা বোধহয় আলোচনা না হলে কৃষক কৃষকই হতে পারে। সে আলুর দাম পায়নি, এটা একটা কারণ। কোথাও পেঁয়াজের দাম পায়নি, এটা কারণ। কোথাও ঋণে জর্জরিত, এটা একটা কারণ। এটা আমাদের আলোচনার বিষয়। এটা একটা কথা। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যেহেতু শিল্প নিয়ে কথা হলো, কৃষক চাষিদের নিয়ে এত কথা আসছে, আমি একটা কথা বলে রাখি। এই বছর লোকসভা নির্বাচনের একটা ইস্যু আপনারা নিশ্চয়ই জানেন যে মানে কৃষকের মানে মাসিক বেতন 18,000 টাকা এবং ন্যূনতম পেনশন 6,000 টাকা করতে হবে। এবং কৃষি ঋণ মুকুবের যে ব্যাপারটা লং মার্চ করেছে, এবং আমাদের যে দাবিগুলো লোকসভা নির্বাচনের যে দাবি, তাদের মধ্যে একটা দাবি কৃষি ঋণ মুকুব করতে হবে। এবং আমি আগে যে দুটো দাবি বললাম সেটা। এবং সব থেকে বড় কথা, আপনারা যদি দেখে থাকেন আপনারা দেখবেন যে মহারাষ্ট্রে যে কি বিশাল কিষাণ লং মার্চ হয়েছে। কৃষকরা রাতের বেলা পায়ে হেঁটে, মানে ওখানে সাধারণ ছাত্রছাত্রীদের পরীক্ষা বলে তারা সারা রাত পায়ে হেঁটে লং মার্চ করেছে। এবং লং মার্চ করে তারা আমাকে বলতে দিন এবং লং মার্চ করে তারা তাদের ন্যায্য মূল্য ফিরিয়ে এনেছে এবং তারা তাদের দাবি যেটা, সেই দাবি আদায়গুলো করে আনতে পেরেছে। এবং শুধু তাই নয়, প্রত্যেক দিন মানে মহারাষ্ট্রে শুধুমাত্র যে এই লং মার্চটা একদিন হয়ে গেছে বা এক সপ্তাহ হয়ে গেছে তা নয়, এই লং মার্চটা হওয়ার আগে কৃষকরা মানে মহারাষ্ট্রের চারিপাশে যে গ্রামগুলো ছিল সেই গ্রামের মানুষেরা গাও বন্ধ করেছিল। এটা বোধহয় আপনারা জানেন না, এটা কোনো মিডিয়াও সম্প্রচারিত করে না, দেখায় না, আর খবরের কাগজগুলোতেও খবর করে না। তারা গাও বন্ধ করেছিল এই কারণেই যে কৃষকরা যে ন্যায্য মূল্য পাচ্ছে না। মানে একটা গ্রাম থেকে তো বিভিন্ন ফসল, বিভিন্ন তরি তরকারি সব শহরে পৌঁছায়, তো সেগুলো শহরে পৌঁছানোর সময় শহরের মানুষরা জানতে পারছেন যে দুদিন কেন কোনো ফসল আমদানি বা বিভিন্ন রকমের তরি তরকারি সবজি কেন গ্রাম থেকে শহরে আসছে না। তাদের মনে প্রশ্ন জেগেছে, তখন তারা নিজেদের যে দাবিগুলো এইভাবে তারা আদায় করতে পেরেছে। এবং কিষাণ লং মার্চ যেটা করেছে সেটা আপনারা দেখেছেন, নাসিক থেকে মুম্বাই অব্দি। মানে এই লং মার্চে অশোক ধাওয়ালে আমাদের যে এসএফআই এর প্রাক্তন যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট, তাকে বোধহয় এর আগে বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়নি। এই কিষাণ লং মার্চ কিভাবে করলেন, কৃষকদের দাবি দেওয়া কিভাবে ফিরিয়ে আনলেন, এটার জন্য সবাইকে মানে কিভাবে পরিকল্পনা করেছিলেন সেইটার জন্য সবাইকে আর কি না। আমি একটা কথা বলি, আমার এবিভিপি বন্ধু আছে, তাকে আমি জিজ্ঞেস করছি যে আজকে কারোর ব্যাগে যদি গরুর মাংস নিয়ে যাওয়া হয়, তাকে গণপিটুনি দিয়ে মারা হয়, সেখানে আমাদের এতগুলো জওয়ান মারা গেল, তাকে এতগুলো RDX জড়ো হলো ওখানে, তাহলে আমার মুখ্যমন্ত্রী যিনি নিজেকে চৌকিদার বলে দাবি করেন, প্রধানমন্ত্রী যিনি নিজেকে চৌকিদার বলে দাবি করেন, তিনি জানতে পারলেন না? ওখানে কোনো সুরক্ষার ব্যবস্থা করলেন না, নাকি সৈনিকদের নিয়ে রাজনীতি করা প্রধানমন্ত্রীর একটা রাজনীতির খেলা হয়ে গেছে? ঠিক বিষয়টা ঠিক এরকম, আপনার কথাতেই উত্তর আছে, বলে দিচ্ছি আপনাকে। ঠিক আপনি জানতে পারলেন যে এসএসসি নিয়োগ করা হবে, ঠিক সামনে টুক করে কেসটি করে দিয়ে আসলে আপনার কথা অনুযায়ী ঠিক সেরকমই।
ঠিক সেরকমই এটা সেরকমই না, ক্যাজুয়াল বলছেন, ক্যাজুয়ালি বলছেন। এতগুলো সৈনিকের প্রাণ গেল, তারা যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ যেত, জড়ো হলো, আমাদের চৌকিদার কোথায় ছিল তখন? তখন আমাদের চৌকিদার কোথায় ছিলেন? নিজেদেরকে চৌকিদার বলেন, তখন আমাদের চৌকিদার কোথায় ছিল? চৌকিদার কোথায় ছিল যখন ওখানে গোয়েন্দা বিভাগ বলেছিল ওই জায়গাটা সেন্সিটিভ জায়গা, ওখানে কোথায় গেলেন? কোথায় গেলেন আমাদের চৌকিদার তখন কোথায় গেলেন? আমরা এতক্ষণ ধরে ছাত্র রাজনীতির অভ্যন্তরে থাকার চেষ্টা করেছি, কিন্তু আজকের ছাত্র তো অনেক বেশি অ্যাডভান্স। এরা শুধু রাজ্য নয়, জেলা নয়, দেশ গড়ার কাজেও হাত লাগাতে শুরু করেছে। দেশের রাজনীতি নিয়েও ছাত্রদের একটি স্বচ্ছ ধারণা আছে। লোকসভা নির্বাচন চলছে, আগামীকাল আরো একটি নির্বাচন। প্রসঙ্গত একটু বলি, আমাদের রাজ্যে 7 দফায় নির্বাচন হচ্ছে, আগামীকাল 3টি রাজ্যে নির্বাচন। এবারের নির্বাচন, আগামীকাল 3টি লোকসভা কেন্দ্রে এই রাজ্যের নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে বাংলাতে যে বিষয়টি নিয়ে বহুল চর্চিত হচ্ছে সেটি হচ্ছে সামরিক বাহিনী, আধা সেনাদের প্রতিটি বুথে থাকতে হবে, নইলে নির্বাচন করা যাবে না। ভোট কর্মীরা বিভিন্ন জায়গাতে আন্দোলন করছে, বিভিন্ন জায়গাতে এইটা নিয়ে কেউ কোথাও তালা বন্ধ করে দেওয়া হচ্ছে, গ্রামবাসীরা তালা দিয়ে দিচ্ছে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সত্যিই কি আমাদের রাজ্যে এইরকম পরিস্থিতি আছে যেখানে সামরিক বাহিনী না হলে নির্বাচনই করা যাবে না, বা আগামীকাল যে নির্বাচন বা পরবর্তী আরো যে 5টা দফা নির্বাচন রয়ে যাচ্ছে সেই নির্বাচনে এই রাজ্যের রাজনৈতিক অবস্থা কি হতে পারে? আমাদের সময় খুব শেষের দিকে, একদম ছোট ছোট করে জানতে চাইবো। প্রিয়াঙ্কা, তুমি কি মনে করো? দেখুন, প্রথম কথা বলি যে আধা সামরিক বাহিনী বা সামরিক বাহিনী আমাদের নির্বাচন কমিশন স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বলে কিছু ভাগ করেছেন। সেখানে যেই বুথগুলো স্পর্শকাতর বুথ, সেখানে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে। আমি একদিকে বলি এটা খুব ভালো হচ্ছে, কারণ বিরোধীদের মুখ অন্তত বন্ধ হবে। সেখান থেকেও যত সামরিক বাহিনী যাবে, যত আধা সামরিক বাহিনী যাবে, সেখানে স্বচ্ছ ভোট হবে এবং সেখান থেকেও তৃণমূলের ক্যান্ডিডেট গুলোই জিতবে। না না না, আমি সেটা বলছি না, বিরোধীদের কথা অনুযায়ী বললাম। আমি তার আগেই বললাম বিরোধীদের কথা অনুযায়ী যে সামরিক বাহিনী ছাড়া স্বচ্ছ ভোট হবে না। তো তাদের কথা অনুযায়ী বলছি, যদি তারা মনে করেন যে সামরিক বাহিনী দ্বারা স্বচ্ছ ভোট হবে, না হলে হবে না, তো তাদের কথা অনুযায়ী বললাম ঠিক আছে, সামরিক বাহিনী যাক, যেখানে যেখানে সামরিক বাহিনী যাবে সেখানে সেখানেও তৃণমূলের ক্যান্ডিডেট আরো বেশি ভোটে জিতবে। 7 দফা আরো 42 দফা ভোট করুক, যত দফা একটা পশ্চিমবঙ্গে এক এক 42টা দফায় 42টা ভোট হোক। তারপরেও বলবো পুরো কেন্দ্র বাহিনী সেখানে থাকুক। তারপরেও বলবো তৃণমূল যেই উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট বাক্সে তার জবাব দেবে, এবং আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করালেও তৃণমূলের ক্যান্ডিডেটই জিতবে এবং বিরোধীদের মুখ এখানে কালিমালিপ্ত হবে। যেখানে তারা বলে যে সামরিক বাহিনী ছাড়া আমরা নাকি স্বচ্ছভাবে ভোট করি না, আজকে দেখা যাবে যে স্বচ্ছভাবে ভোট করা তাদের কথা অনুযায়ী সামরিক বাহিনী দিয়ে স্বচ্ছভাবে ভোট করার পরেও সেই ক্যান্ডিডেট জিতছে। তুমি কি মনে করছো? আসো তোমার কাছে আসবো, তুমি কি মনে করছো? প্রিয়াঙ্কার কথা ধরেই একটা কথা বলতে চাই। মানে আজকে কিছুক্ষণ আগেই আমি একটা মিডিয়াতে দেখছিলাম, মানে তৃণমূলের একজন, মানে আপনারা নিশ্চয়ই নাম জানেন, রত্না ঘোষ, নদিয়ায় আর কি, উনি বলেছেন মানে কালকে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বিভিন্ন বুথে বুথে বিভিন্ন জায়গায় উনি এই কথাটা বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটার বাড়ি মারবো। মানে আমারও বলতে খুব সংকোচ লাগছে কথাটা, যে যেখান থেকে পারেন যেরকম ভাবে আপনাদের দিলীপ ঘোষ কি বলেছেন? কেন ম্যাডাম আমি বলছি তো কেন্দ্রীয় বাহিনীকে আপনাদের দিলীপ ঘোষ কি বলেছেন? আমি একটা কথা আমাকে বলতে দিন, এভাবে করবেন না। তো উনি বলেছেন যে ঝ্যাঁটা নিয়ে আসুন, মানে এভাবে উনি যে বললেন যে কেন্দ্রীয় বাহিনী এনে স্বচ্ছভাবে ভোট করবেন, তারপরে উনি বলছেন যে বাড়ি থেকে ঝ্যাঁটা নিয়ে আসুন। এবং সব থেকে বড় কথা, একজন সাংবাদিক যখন তৃণমূলের একজন নেতা সৌরভ চক্রবর্তী তাকে জিজ্ঞাসা করছেন যে রত্না ঘোষ এরকম একজন অভিযোগ করে কি করে, মানে এরকম বলে কি করে, একটা বক্তব্য সভায় এরকম ভাবে বলে কি করে, তখন সৌরভ চক্রবর্তী নির্দ্বিধায় বলছেন যে বাড়িতে আপনার চোর এলে কি করবেন, সেই সাংবাদিককে বলছেন। তার মানে কেন্দ্রীয় বাহিনীকে চোরের সাথে তুলনা করা হচ্ছে। আসলে নিজেদের দলটাই তো আপাতমস্তক চোর, সেই জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের, মানে এটা ভাবতেও আমাদের অবাক লাগে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যখন ভোট করা হচ্ছে সেটা স্বচ্ছভাবে ভোট করা হচ্ছে। আজকে স্বচ্ছভাবে ভোট করার পরেও স্বচ্ছভাবে আপনাদের কথা অনুযায়ী কেন্দ্র বাহিনী, একজন তৃণমূলের নেতা, আপনাদের কেন্দ্রীয় বাহিনী
বাহিনী দিয়ে স্বচ্ছভাবে ভোট করানোর পরেও তৃণমূলের ক্যান্ডিডেটরাই জিতবে। আজকে আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম, এবার তারপরে এখানে এসে আপনাদের সঙ্গেই আমরা আবার মানে ওই এখানে এসে আবার আমরা কথা বলবো। এটা আপনাদের সভা মঞ্চ নয়, বলতে দিন। কালকেই দেখছিলাম একটা দেখাচ্ছিল একটা নিউজে, মমতা ব্যানার্জি বলছেন হ্যাঁ 2026 42-এ 42, আর কিছুদিন ওয়েট করুন 3026 হয়ে যাবে। এটা 2026 হ্যাঁ 2026 42-এ 42, কিছুদিন ওয়েট করুন 3026 হয়ে যাবে, তখন 42-এ 42 পেয়ে যাবেন। আর যে এখন যে উন্নয়নগুলো দেখাচ্ছেন, তারকেশ্বর যাবে সাড়ে গুঁতিয়ে হাসপাতালে ভর্তি করে দিল, উন্নয়ন বাহিনীকে ঠিক ওইভাবে সাড়ে গুঁতিয়ে হাসপাতালে ভর্তি করে 42-এ 0 দিয়ে দেবে, 42-এ 0 দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সময় একদম শেষ। এবারে তুমি বলেছো, তোমাকে প্রশ্নটা করে এক নিছকই অবান্তর। রাজ্যে 42-এ 42টি আসন পাবে তোমার দাবি। ভারতবর্ষের মানচিত্রে সরকারে কি আসতে পারে বলে তোমার ধারণা? দেখুন, মোদিজি যাবে এটুকু আমি জানি, যে মোদিজি আমি বলছি চৌকিদার হয়ে, চৌকিদারের মানে উনি নিজেকে চৌকিদার দাবি করে চৌকিদারের কাজটা তো ঠিকঠাক করেননি। সুতরাং যেই চৌকিদার নিজের কাজটা ঠিকঠাক করেন না, তাকে সরিয়ে দেওয়াই মনে হয় ভারতের যে জনগণ, তারা রাজনৈতিক সচেতন জনগণ, তারা চৌকিদারকে সরিয়ে দেবে। 42টা আসন নিয়ে উনি চৌকিদারকে সরিয়ে দিচ্ছেন, খুব ভালো কথা। চৌকিদারকে আগামী দিনে আমি সরাবো না, আমি একবার বলিনি আমি সরাবো, আমি বলেছি জনগণ সরাবে। আপনাদের জনগণের প্রতি আস্থা নেই, আপনাদের জনগণের প্রতি আস্থা নেই, এটাই আপনাদের প্রবলেম। জনগণের প্রতি আস্থা নেই। জনগণ আগামী দিনে চৌকিদারকে সরাবে। নতুন যেই আসুক, যিনি আসুন, আমি তার কাছে নতুন প্রজন্মের হয়ে আমি একটাই আশা রাখবো, যে মোদিজি যেই কাজগুলো করে গেছেন সেই কাজগুলো যেন রিপিট না হয়, নতুন ভাবে ভারতকে গড়তে যেন সাহায্য করে। সরকার করতে তোমাদের তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা থাকবে বলে মনে হয়? দেখুন, আমরা তো 42-এ 42টা নিয়ে যাচ্ছি, আমরা তো 42টা নিয়ে যাচ্ছি, সেটা সময় বলবে আগামী দিনে কি হবে না হবে। এটুকু বলছি, পশ্চিমবঙ্গ থেকে 42 নিয়ে তৃণমূল যাচ্ছেন, মানে তৃণমূল কংগ্রেস যাচ্ছেন। শুধুমাত্র এই জেলা, তুমি দেশের নেত্রী, কেন্দ্রীয় কমিটি মানে সেপাইয়ের তুমি সর্বভারতীয় নেত্রী, দেশের যে ভোট পরিস্থিতি বা বিভিন্ন রাজ্যের যা হাওয়া চলছে, তাতে করে কেন্দ্রের সরকারটা কেমন হতে পারে, এ রাজ্যে বামেদের ফলাফল কেমন হতে পারে? প্রথমেই বলি যে আমাদের দেশে, আপনাকে প্রথমেই আলোচনা শুরুর সময় বলেছিলাম, দেশের ওপর শিক্ষার যে একটা সামগ্রিক আক্রমণ, মানে শিক্ষাকে বেসরকারীকরণ করে দেওয়া এবং সর্বক্ষেত্রে শিক্ষার ওপর প্রতিদিন যে আক্রমণ এবং গণতন্ত্রকে যে প্রতিদিন প্রহসনে পরিণত করার চেষ্টা, এই গণতন্ত্রকে প্রহসনে পরিণত না করে এবং স্বচ্ছভাবে যদি ভোট হয়, ঠিকঠাক ভাবে যদি ভোট হয়, সামরিক বাহিনী এলেও প্রিয়াঙ্কা একটা জিনিস বোধহয় তোমার ভুল হচ্ছে, সামরিক বাহিনীর আপনারা আপনাদের হার স্বীকার করুন, আপনাদের সামরিক বাহিনীর উপর বিশ্বাস নেই, আপনাদের জনগণের বিশ্বাস নেই, ঐতিহাসিক ব্রিগেড আমরা দেখাতে পেরেছি। এই রাজ্যে তোমাদের ফলাফল কি হতে পারে, বা দেশে সরকার গঠনের ক্ষেত্রে বামেদের কি ভূমিকা থাকতে পারে মনে হয়, একদম ছোট করে বলুন। আমাদের রাজ্যে যদি সঠিকভাবে ভোট হয়, সঠিকভাবে নির্বাচনটা হয়, এতগুলো দফার নির্বাচন, প্রথমেই বলি যে এতগুলো দফায় নির্বাচন না রেখে নির্বাচনটা এক দফায় রাখা উচিত, এক দফায় রেখে কেন্দ্রীয় বাহিনী, হ্যাঁ, এবার এইরকম পরিস্থিতিতে, এইরকম জায়গায় এসে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে সঠিকভাবে যদি ভোট হয়, আমরা দেখতে পেয়েছি এর আগের দফায় যখন নির্বাচন হয়েছে, কোচবিহারে প্রার্থীর গাড়ি দাঁড় করি, প্রার্থীর সামনে কিভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং আরো ঘটনা আমরা দেখতে পাবো। সঠিকভাবে যদি ভোট হয়, তাহলে আমরা বামেরা
অনেকটা মানে ইতিবাচক ফল করব এবং বিভিন্ন জায়গাতে ইতিবাচক ফল করব, সেটা আপনারা দেখতে পাবেন খবরের মাধ্যমে হোক। 23 তারিখে সব প্রমাণ দিয়ে দেবে। সরকার গঠনের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই ইতিবাচক ভূমিকা থাকবে। আমাদের যদি সঠিকভাবে ভোটটা করতে দেওয়া হয়, নির্বাচন যদি সঠিকভাবে হয়, আমাদের যদি ইতিবাচক ফল আসে, বাংলায় যদি একটা ভালো ফল হয়, তাহলে আমরা সরকার গড়বার দিকে অবশ্যই আমাদের জায়গা থাকবে। দেখুন, আমি পলিটিক্যাল অ্যানালিস্ট আমি নই। যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তো সিপিএম এর এখানে কোনো স্থান হবে বলে আমার মনে হয় না। হবে বলে আমার মনে হয় না, কখনোই মনে হয় না। 42টা তৃণমূল পাবে। 42টা সম্ভব নাকি? 42টা কটা পাবে? 10টা পাবে নাকি সেটা জিজ্ঞেস করুন। একদম 10টা পাবে নাকি? মানে জেগে জেগে স্বপ্ন দেখছো, বিজেপির জেগে জেগে স্বপ্ন দেখছো। আছে বিজেপির পাওয়ার একটা বিজেপির 10টা পাওয়ার আশা আছে। সম্ভাবনা আছে না, বিজেপির 32টা পাওয়ার আশা আছে, তৃণমূল 10টা পাবে, মানে বিজেপি 32টা। আচ্ছা, সিলেকশন হবে না এটা ভাবছো? আচ্ছা, সব জায়গায় তাহলে বলে রাখি মূর্খের সঙ্গে বাস করছো। কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না এই জন্য অবশ্যই। ঠিক আছে, 70% বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, তার মানে 70% বুথে তোমরা জিতছো। 70% বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, তার মানে 70% বুথে তোমরা জিতছো। অবশ্যই 70% বুথে আছে, সেখানেই আমরা বললাম না মূর্খের স্বর্গে বাস করছো। মূর্খের স্বর্গে বাস করছো। আপনারা এইমাত্রই বললেন, আপনার কথা সূত্র ধরেই বলছি যে মোদিজির সমস্ত কিছু যে স্কিম গুলো আছে সব বন্ধ করে দেওয়া হবে। আর আপনাদের কি পছন্দ? মানে মোদিজি যদি মমতা ব্যানার্জি টুকলিটাও ভালো করে করে দিতেন, যদি বাঁচাও বেটি পড়াও করতে হবে, টুকলিটাও ভালো করে দিতেন, তাহলেও আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। ছাত্রদের এই নির্বাচনে আবারও বলি অনেকটা বেশি ভূমিকা থাকা উচিত। তারাই নতুন দেশ গড়বে, মানুষকে নতুন করে স্বপ্ন দেখাবে। এরা প্রত্যেকে বিশ্বাস করে যে যার রাজনৈতিক মতাদর্শে আছে সেই দল এই রাজ্যের নির্বাচনে আশাতীত ফল লাভ করবে। ছাত্রদের স্বপ্ন কতটা সার্থক হয় তার জন্য অপেক্ষা 23 তারিখ পর্যন্ত। আপনাদের মতো আমরা অপেক্ষা থাকবো। পাশাপাশি প্রতিদিনের মতো ভোট যুদ্ধে আগামীকাল আবার নতুন অতিথিদের নিয়ে ঠিক সন্ধ্যা 8টায় আপনাদের সাথে আমি সঙ্গে থাকছি। নমস্কার, শুভরাত্রি।